ঘটনা মূলত এখান থেকেই শুরু। পরদিন তারা বাসায় ফিরে আমায় ফোন না দেওয়ায় আমি দুপুরে ফোন দেই ঠিকঠাক বাসায় পৌঁছেছে কিনা সেটা বোঝার জন্য। ফোন দেওয়ার পর রীতিমতো আমি শকড হয়ে যাই। কথা বলছি, আমি আমার বউ আমাকে বলছে, তুই আমাকে ব্যবহার করেছিস, তুই আমাকে আর কোনো দিন ফোন দিবি না। আমি ভাবছি, এটা কে যে আমায় ছাড়া কিছু বুঝতো না, সে এগুলি কিভাবে বলতে পারলো, ভাবতে পারলো? ফোনের ওই পার থেকে আবার কথা আসলো। এবার তার মা বলছে, তোমায় আমি ছাড়বো না, তোমার জীবনটা আমি নষ্ট করে ছাড়বো। আমি ফোন কেটে দিয়ে বাসায় ফোন দিলাম। মা ফোন ধরেই কাঁদো কাঁদো গলায় বলছে, তোর বউ আমাকে খুব অপমান করেছে, আর তোর শাশুড়ি। আমি ভাবছি, কি হচ্ছে এগুলো? এর মধ্যে মা বলল, তারা সোজা জানিয়ে দিয়েছে তারা আর এই বউকে বাসায় আসতে দেবে না। এগুলো শুনে আমার মাথা কাজ করছিল না। রাগে আমি আর কোনো কথা বলি না। এরপরে তারা আমাদেরকে যা পাঠাবে না মেয়েটিকে, সেটা আমরা বুঝতে পারি এবং আমি ফোন রেখে শুয়ে পড়ি। এগুলো নিয়ে তখন আমি তেমন কিছু ভাবিনি। তখন আমার মনে হয়নি যে তারা আমার সাথে খারাপ কিছু করবে। ঠিক সেই সময় কেউ যেন দরজায় টোকা দিল। আমি বললাম, দরজা খোলা আছে, কিন্তু তারপর আর কোনো আওয়াজ নেই। একটু ঘাবড়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু একটু পরেই ভাবলাম, মেসে তো কেউ নেই আমি ছাড়া। রুমমেট পরীক্ষা দিতে চলে গেছে, আর কেউ কেউ বাইরে আছে। তারপর আবার ভাবলাম সব আমার মনের ভুল, যেহেতু মেসটা গ্রামের ভেতরে, কেউ হয়তো মজা করছে। পরীক্ষা পরদিন একটু পড়তে চাইলাম, কিন্তু পারলাম না। শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলছে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি চিৎকার করছি, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি হঠাৎ এক সময় খেয়াল করলাম যে আমার ওপর ঝাঁপিয়ে পড়লো সে আর কেউ নয়, আমার স্ত্রী। আমি ভয় পেয়ে গেলাম আর বললাম, তুমি? তারপর আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভাঙে তখন আমি তাকিয়ে দেখি আমি মেস মালিকের বাসায়, পাশে ছোট ভাই বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কিভাবে? মেস মালিক আমাকে খুব ভালোবাসতো, কোনোদিন রাগ করে বা জোরে কোনো কথা বলেনি আমার সাথে, কিন্তু সেদিন রাগান্বিত হয়ে বলল জানে না কিছু এবং নির্দেশ দিল আমাকে যেন এখনই বাসায় নিয়ে যাওয়া হয়। আমার শরীরে খুব ব্যথা করছিল। আমি আমার এক বন্ধুকে বললাম, আমাকে রুমে নিয়ে চল। তারপরে আমাকে রুমে নিয়ে আসা হলো। আমি সবাইকে বাইরে যেতে বললাম, 2 জন ছাড়া, সেই 2 জন যারা মেয়েটাকে আনতে সাহায্য করেছিল। তারা যেভাবে বলেছিল সেভাবেই বলছি। আমার বন্ধু বলছে, তোর বাসায় যে সমস্যা হয়েছে, তোর বউকে নিয়ে গেছে আন্টি, আমাদের 2 জনকে ফোন করে সেটা বলেছে। তোর রুমমেট যখন পরীক্ষা দিয়ে এসে রুমে তোকে পায় না, তখন আমাকে ফোন দেয়, কারণ সে জানতো তুই আমাদের সাথে যাসনি। তাছাড়া রুমের দরজা নাকি খোলা। আমরা মেসে আসার পরে সবাইকে বলি তোর বাসার সমস্যার কথা, তখন সবাই খুব মন খারাপ করে এবং ওরাও ভাবে যে তুই হয়তো মন খারাপ করে কোথাও গেছিস। ফোন দিয়েও তোকে পাচ্ছিলাম না। সবাই মিলে তোকে দোকানের আশেপাশে এবং বাগানে এই সমস্ত জায়গায় খুঁজি। তারপর 8টা বেজে গেল। তখন একটু চিন্তিত হলাম। আমরা মেসের মালিকের কাছে গিয়ে আমরা তাকে সবকিছু খুলে বলি। আমরা সবাই বেরিয়ে পড়ি তোকে খুঁজতে। শহরের দিকে যাচ্ছিলাম। বাগান দিয়ে হঠাৎ কেউ একজন বলে উঠল, ওইখানে কেউ একজন পড়ে আছে। গিয়ে দেখি তুই। সবাই দেখি তোর চোখ একদম লাল, তোর মুখ ফ্যাকাশে। তোকে মেস মালিকের বাসায় নিয়ে যাই। এই বলে আমার বন্ধু বলল, তুই যে পথে যাচ্ছিস সেখান থেকে ফিরে আয়। আমি অবাক হয়ে বললাম, কোন পথে? তখন সে বলল, তুই যে নেশা শুরু করেছিস এটা ভাবিনি, বাদ দে এসব। কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং সেই সময় আমি বুঝতে পারলাম যে মেস মালিক কেন আমার উপরে রেগেছিল। আমি খুব হতাশ হয়ে ভাবি, কি হলো এগুলো? তাহলে কি এটা স্বপ্ন ছিল? তারপর থেকে আমি বুঝতে পারছিলাম আমার সাথে সব সময় কে যেন থাকে, এমন কিছু ফিল করি। সেদিন রাতে ঘুমাতে পারিনি। পরের দিন পরীক্ষা দিয়ে আসার পর আমার খুব খারাপ লাগে। কিছু করার ছিল না। তারপর থেকে প্রতিদিন দুপুরে কেমন করে যেন ঘুমিয়ে যেতাম।
সেই স্বপ্ন আর সেই ঘটনা ফিরে ফিরে আসতো। মূলত সবাই রেগে গিয়েছিল আমার প্রতি। কারো সাথে কথা বলতাম না, 2টি পরীক্ষাও দেইনি। সবাই ভাবে আমি নেশা করছি। এক পর্যায়ে মেস মালিক আমার বাসায় খবর দেয়। বাসা থেকে বাবা মা এসে সবটা শুনে আমায় বুঝিয়ে রেখে আসবে, কিন্তু মেস মালিক বলে আমি এমন ছেলেকে মেসে রাখবো না, সে নেশা করে, আমার মেসের নাম খারাপ হবে। মা বাবা অনেক চেষ্টা করে অন্য মেসে রাখার জন্য, কিন্তু কেউ রাখতে চায় না, কারণ কলেজ সহ পুরো এলাকায় সবাই জানতো আমি নেশা করা শুরু করেছি। বাবা সব আশা ছেড়ে দিয়ে আমাকে বাসায় নিয়ে আসলো। আমি বাসায় সবটা বললাম। আমার সাথে এমন হয় তারা কেউ বিশ্বাস করে না, আমার কথা তারা কেউ আমলে নেয় না। তারা সবাই ধরে নেয় আমি নেশা শুরু করেছি। কি একটা অবস্থা! বিশ্বাস করবেন না, আমি নিজেকে অসহায় ভাবতে শুরু করি। বাসায় আসার পর 4 দিন কিছু হয়নি। 5 দিনের দিন রাতে আমি ফোন চাপছিলাম, হঠাৎ মনে হলো জানলা দিয়ে কিছু একটা ঢুকলো। আমি তেমন কিছু না ভেবে জানালা হালকা খোলা ছিল, বন্ধ করে দিলাম। এর কিছুক্ষণ পর মনে হলো কোনো একটা মেয়ে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি প্রচণ্ড রকমের ভয় পাই। রুমের আলো জ্বালিয়ে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী দাঁড়িয়ে কাঁদছে। ভয়ে আমি শীতল হয়ে যাই। কি বলবো, কাকে ডাকবো কিছুই বুঝতে পারছি না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কান্না থামিয়ে হাসি শুরু করলো মেয়েটি। বলল, মরবি, তুই মরবি। আমি কি করব ভাবতে পারছিলাম না। হঠাৎ করে মায়ের ডাক শুনে শান্তি এলো মনে। তাকিয়ে দেখি সে নেই। মায়ের কথা শুনে দরজা খুলে দেখি মা বাইরে দাঁড়ানো। মা বলল, তোর দাদি খুব অসুস্থ, দেখে আসি চল। আমি বললাম, বাবা যাবে না? মা বলল, তোর বাবা আগেই গেছে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 11:49 মতো বাজে। কিছু না ভেবে মায়ের সাথে চলে গেলাম। দেখলাম মা দাদি বাড়ি না গিয়ে রাস্তা দিয়ে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে। বলে রাখা ভালো, আমাদের এদিকে আবাদি জমি নেই বললেই চলে, সব পুকুর। আমি মাকে ডাকতে ডাকতে পেছনে পেছনে যাচ্ছি। হঠাৎ মা আমাদের বাড়ির পাশে বাঁশঝাড়ে এসে থেমে বলে, দাদিকে দেখবি? বলে একটা বিকট হাসি দেয়। আমি মায়ের এমন আচরণ দেখে বললাম, তোমার কি হয়েছে মা, এমন করছো কেন? তখন মা বলছে, তোকে তোর বউয়ের কাছে রেখে যাচ্ছি, বলে আবার হাসতে শুরু করে। আমি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি কি ভয়ঙ্কর সেই চেহারা। ওটা আমার মা না, আমার দাদি। একটু পিছনে এসে দেখি আমার শাশুড়ি। আমি আমার মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ি। কিছুক্ষণ পর খেয়াল করলাম পাশে কেউ নেই। বাসার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে ঘটল আর এক ঘটনা। একটা মানুষ বাঁশের ওপর বসে আমার নাম ধরে ডাকছে। আমি আবার ভয়ে শিউরে উঠলাম। অবয়বটিকে দেখতে এমন ছিল 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মহিলা। চুলগুলো লম্বা, মাটিতে ঝুলে আছে এবং অনেকখানি বাঁশের সাথে পেঁচিয়ে আছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরলে আমি আমার রুমে নিজেকে আবিষ্কার করি। আমি সবাইকে বলি কি হয়েছিল আমার সাথে। আমার সাথে ঘটা সব ঘটনা সবাই শোনে, বলে বউয়ের জন্য আমি পাগল হয়ে গেছি, আবোল তাবোল কথা বলছি। কিন্তু মা তো মা, আমার কথাটা সে বিশ্বাস করে। বাবাকে বলে, বাবা অনেক রেগে যায় আর গালাগালি করে। মা বাবাকে বলে, শোনো, ওর কথা বিশ্বাস করো। না করে কি করবে? গেটে তালা চাবি লাগিয়ে তোমার কাছেই রাখো তাহলে। ও ইচ্ছে হলে যে বাইরে যাবে তার আর উপায় থাকবে না। আর 2 দিন পর জ্ঞান ফিরল। বাবা সেটাও কেন যেন বিশ্বাস করতে চাইছিল না। সেদিন থেকে আমার খুব জ্বর আসে। 1 সপ্তাহ পার হলেও জ্বর ভালো হয় না। আমি কিছু খেতে পারতাম না, বমি হয়ে যেত। তখন আমার ওজন অনেক কমে যায়, আমি একদম রোগা হয়ে যাই। আমার ওজন ছিল 68 কেজি, সেই ওজন 53 কেজি হয়ে যায়। শরীরে হাড় ছাড়া কিছু ছিল না। মা এগুলো দেখে সহ্য করতে না পেরে আমার এক চাচা কবিরাজ ছিল, তার কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। তিনি আমাকে দেখে বলেন, আগে নিয়ে আসেননি কেন? একদম শেষ হয়ে গেছে। আমাকে 2 দিন সময় দিন, কি হয়েছে জানাবো। আমরা বাসায় চলে আসি। সেদিন রাত থেকে কি কি ঘটেছে আমার মনে নেই। চলেন আমার মা যেভাবে বলেছে সেভাবেই শুনি। সেদিন যখন তোর চাচার কাছে নিয়ে আসি, রাতে তোর বাবা বাজার থেকে এসে তোকে দেখতে যায় তোর রুমে। তখন তুই নাকি তোর বাবাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছিস। তোর বাবা তোকে একটা থাপ্পড় মেরে রুম থেকে আসতে যাবে, তখন তুই নাকি মোটা গলায় বলেছিস, মারলি তো, মরবো তো, আমি এমনিই মরবো।
তারপর বাবা রুম থেকে রাগ করে বেরিয়ে আসে, আমাকে এসে সব কথা বলে। আমি তোর বাবাকে অনেক বুঝিয়ে ঘুমাতে পাঠাই। রাত 3টার দিকে একটা স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠি। উঠে দেখি তোর বাবাও বসে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। তোর বাবা বলল, স্বপ্ন দেখলাম, কি যেন বলছে তোর বড় ছেলেকে নিয়ে যাব, কেমন করে বাঁচাস দেখব। আমি হতাশ হয়ে তোর বাবাকে বললাম, আমিও এই স্বপ্নটাই দেখেছি। তখন তোর বাবা বলে, তোমরাই ঠিক ছিলে, কালোর চাচার কাছে যাব। তখন আমি বললাম, আমি তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তোমার ভাইয়ের কাছে, 2 দিন সময় চেয়েছে সে। 2 দিন পর তোর বাবা আর আমি তোকে নিয়ে তোর চাচার বাসায় যাই, কিন্তু তুই কিছুতেই যেতে চাইছিলি না। তারপর হঠাৎ হাসি দিয়ে বললি, চল, কোথায় নিয়ে যাবি? কেউ কিছু করতে পারবে না, আমি মরবই। তারপর তোর চাচার বাসায় যাই। তোর চাচা যেটা বলে সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তোর চাচা বলে তোকে নাকি কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে, কিভাবে করেছে সেটা সে বলতে পারবে না, আর সে কিছু করতেও পারবে না, কারণ সে যা জানে তা দিয়ে পেরে ওঠা সম্ভব না। তোর বাবা হতাশ হয়ে বলে, তাহলে কি কোনো উপায় নেই? তখন তোর চাচা বলল, সে একজন কবিরাজকে চেনে, তিনি অনেক বড় বড় কাজের সমাধান করেছেন। এই কথা বলার পর দেখি তুই পাশের রুম থেকে হাসছিস আর বলছিস, চল, কোথায় নিয়ে যাবি? এর মধ্যে তোর চাচার গলা চেপে ধরেছিস তুই। তোর চাচা কি যেন দিয়ে তোর মাথায় আঘাত করতেই তুই একদম থেমে গেলি। আমরা আর দেরি না করে তোকে নিয়ে সেই কবিরাজের বাসায় চলে যাই। কবিরাজ বলে, আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি, করি না। কিন্তু তোর চাচাকে দেখে আর তোর দাদার নাম বলার সাথে সাথে বলে, আমার বন্ধুর নাতি যখন বিপদে পড়েছে, সাহায্য তো করতেই হবে। তখন তোর চাচা সব খুলে বলে, আর বলে তোর জিন বলেছে যে ওর সাথে কালো জাদু করা হয়েছে, কিন্তু এর বেশি আর কিছু জানতে পারেনি। তখন কবিরাজ বলল, একটু বসো তোমরা, আমি আসছি। 10-15 মিনিট পর কবিরাজ এসে বলল, তোমার ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু ডিভোর্সও হয়ে গেছে, আর ওরা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মা আমায় বলেছে তোর কিছু মনে নেই, তোর ডিভোর্স পেপারের খবর তুই জানিসও না। মা আবার বলা শুরু করলো। কবিরাজ তখন বলল, হ্যাঁ, সব জানি আমি, ওর ওপর সত্যিই কালো জাদু করা হয়েছে, আর এটা করা হয়েছে অনেক খারাপভাবে। আমি তখন বললাম, কে করেছে এই কাজ বলবেন? কবিরাজ বললেন, এখনো জানতে পারিনি, তবে জেনে যাব। ওর ওপর কালো জাদু করা হয়েছে, তাতে 2টো খাসি বলি দিয়ে একটা খারাপ আর একটা শক্তিশালী জিনকে আহ্বান করা হয়েছে। ওকে মেরে ফেলার জন্য এসব করা হয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে ওর মাথার চুল, শ্মশানের মাটি আর ওর ব্যবহৃত একটি জামা। এগুলো এক জায়গায় করে খাসির রক্ত দিয়ে 49টি তাবিজ পুঁতে দেওয়া হয়েছে। তোমরা ওকে নিয়ে বাসায় যাও, আমি 6 তারিখ তোমাদের বাসায় যাব। আর 2টি তাবিজ দিয়ে বলে, এগুলোর মধ্যে একটা ওর হাতে বেঁধে দাও আর একটা দরজার সামনে রাখবে। তখন আমি বলি, ঠিক আছে, কিন্তু এই কাজ কে করেছে, আর আমার ছেলের চুল আর জামা কোথায় পেল তারা? তখন কবিরাজ বলে, সব 6 তারিখে জানতে পারবে। আমরা বাসায় চলে আসি, কিন্তু ভুল করে ফেলি একটা, সেটি হলো তাবিজ একটা হারিয়ে ফেলি, আর একটা তো কবিরাজ নিজেই তোর হাতে পরিয়ে দিয়েছিল, তাই ওটা তোর হাতেই ছিল। তোর চাচা বলে, ওর সাথে তো তাবিজ আছে, কিছু হবে না, আল্লাহ ভরসা। কবিরাজের বাসায় থাকতে তুই কোনো কথা বলিসনি। বাসায় আসার পর তোর চাচার কথা শুনে বিকট শব্দে হাসি দিয়ে গালি দিতে শুরু করলি। কিছু করতে পারবি না, যা যা, তোরা যা, আমার কোনো সমস্যা নেই। ভাবছিলাম তাবিজ দেয়া আছে, তাই কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় তাবিজের কথা মনেই ছিল না। সকালেও তুই স্বাভাবিকভাবে খাবার খেলি, কিন্তু কে জানে দুপুরে এত বড় ক্ষতি হয়ে যাবে। দুপুরে তোর রুমে গিয়ে দেখি বিষের গন্ধে রুমে ঢোকা যাচ্ছে না। তোকে বললাম, কি করছিস তুই? তুই মোটা গলায় বললি, বিষ খেয়েছি। খাবি? বলেছিলাম না, নিয়ে যাব বলে হাসতে শুরু করলি। আমি চিৎকার করায় সবাই এসে তোকে জোর করে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু কেউ পারছিল না। আল্লাহর অশেষ দয়ায় 25-30 জন লোক কাজ শেষ করে বাসায় ফিরছিল। তারা ধরাধরি করে তোকে নিয়ে যায় ডাক্তারের কাছে। যাওয়ার পর তোকে ওয়াশ করা হয়। তুই একদম সুস্থ হয়ে গিয়েছিলি, একাই বাসায় চলে এসেছিলি, কিন্তু পরদিন সকাল থেকে এমন ঝাঁকুনি শুরু হয়, আবার মেডিকেলে ভর্তি করা হয় তোকে। সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল তোকে নিয়ে। ডাক্তাররাও কেউ বলতে পারছিল না কি হয়েছে,
কি করা যেতে পারে? এমন আচরণ দেখে ডাক্তার বা আশেপাশের মানুষও ভয় পেত। এসবই তোর বাবার মুখে শোনা, আমায় তো যেতে দেয়নি। এর মধ্যে তোর চাচা কবিরাজকে সব খুলে বলে। কবিরাজ অনেক বকা দেয়। বলেছিলাম না দেখে রাখতে? আমার কথা শোনেন নাই, তাবিজও হারিয়ে ফেলেছেন, বলেন নাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করেন। তোর চাচা কবিরাজের কাছে গেলে আবার দুটো তাবিজ দেয় আর বলে আগে যেটা হাতে আছে ওটা খুলে দিতে হবে আর এটা পরিয়ে দিতে হবে, একটা বালিশের নিচে রাখতে হবে। এটা করার পর তুই আর কোনো রকম উদ্ভট আচরণ করিসনি, কিন্তু কারোর সাথে কথাও বলিসনি। 13 দিন পর তুই সুস্থ হলে ডাক্তার তোকে ছেড়ে দেয়, কিন্তু তুই কারোর সাথে তখনও কথা বলা শুরু করিসনি। এলাকার সবাই বলে তুই মেয়েটার জন্য বিষ খেয়ে পাগল হয়ে গেছিস। যাই হোক, কবিরাজ তুই সুস্থ হওয়ার 5 দিন পর আসে, অর্থাৎ নভেম্বরের 23 তারিখ। তখন তিনি তোর রুমে ঢুকে তোকে আনতে বলে। তোকে একটা গোল বৃত্তের মধ্যে বসানো হয়। তিনি বলেন 1 ঘন্টা আমি একে আটকে রাখতে পারবো। এর মধ্যে জোড়া খাসি একদমে কিনতে হবে আর 1 মণ মিষ্টি, 3 হাত কাফনের কাপড় লাগবে। আধা ঘন্টার মধ্যে এসব ব্যবস্থা করতে হবে। তোর বাবা যায় মিষ্টি আর কাফনের কাপড় আনতে, আর তোর মামা আসে। সেই দিন তোর মামা বের হয় খাসি কিনতে। এর মধ্যে কবিরাজ তোর চাচাকে বলে তোর পেছনে বসতে আর আমাকে একটা সাইডে বসতে বলে। তারপর তোর ওপর সেই জিনটাকে হাজির করা হয়। জিজ্ঞেস করে তুই এই ছেলেকে ছেড়ে যেতে চাস কিনা, কেন এর ক্ষতি করছিস? তখন মেয়েলি কণ্ঠে তুই বললি আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। তখন কবিরাজ বলে তুই যাবিও এবং সব বলবিও। এই বলে ব্যাগ থেকে জমজম কূপের পানি বের করে কি যেন পড়ে ছিটিয়ে দেয়। তখন তুই বললি বেশিক্ষণ আটকে রাখতে পারবি না আমাকে, আমি বের হলে কি হবে জানিস তো? তখন কবিরাজ আবার পানি ছিটিয়ে দেয়, বলে বের হতো। আমি জানি তোকে কে পাঠিয়েছে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনবো। কিন্তু কবিরাজ কোনোভাবেই বলাতে পারছিল না। এর মধ্যে তোর মামা আর বাবা এসে পড়ে। 40 মিনিট লেগেছিল তাদের এগুলো জোগাড় করে নিয়ে আসতে। কবিরাজ সাথে সাথে তোর চাচাকে ইশারা করে। তোর চাচা তোর বাবার কাছ থেকে কাফনের কাপড় নিয়ে কিছু অংশ কেটে তোর চোখে বেঁধে দেয় আর খাসিটা তোর সামনে রেখে দেয়। বাকি কাফনের অংশে তোর নাম আর কি যেন লেখে এবং খাসির ওপর দিয়ে দেয়। তারপর সাথে সাথে তুই একদম ছোটাছুটি শুরু করে দিস। এর মধ্যে তোর চাচা 1 কোপে কাফনে জড়ানো খাসির গলা কেটে দেয়। তুই হাসতে হাসতে টলে পড়ে যাস। কবিরাজ সাথে সাথে তোকে তুলে বৃত্তের মধ্যে বসায়, তোকে তোর রুমে রেখে আসতে বলে। তিনি বলেন আর কোনো সমস্যা হবে না, ওকে নিয়ে যান। ওই জিন এখন বৃত্তের মধ্যে, এই খাসিটির ভেতর ওকে বন্দি করা হয়েছে, কোনো সমস্যা নেই। তোকে রুমে রেখে আসার পর দেখলাম কবিরাজ বোতলের মুখ আটকে বলল জিনটিকে এখানে বন্দি করা হয়েছে, তোমরা মুক্ত, তোমাদের ছেলের সাথে আর কোনো সমস্যা হবে না। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, আর একটু বাকি আছে। মা আবার বলছে। তখন আমি কে এটা জানতে চাইলাম কবিরাজের কাছে। কবিরাজ বলেন বলবো কি করেছে এই কাজ। তার আগে রুমের আলোগুলো বন্ধ করেন। কেউ এই রুমে প্রবেশ করলে সবাই সালাম দেবেন। তারপর 5 মিনিট পর তাকে জিজ্ঞেস করবেন কে এই কাজ করেছে। কবিরাজ কি যেন সব পড়লেন আর আলো বন্ধ করতে বললেন। আলো বন্ধ করার কিছু সময় পর সাদা জুব্বা পরা একজন লোক রুমে প্রবেশ করলো। আমরা সবাই তাকে সালাম দিলাম। তিনি মিষ্টি ভাষায় সালামের উত্তর দিলেন। তারপর 5 মিনিট পর তোর বাবা জিজ্ঞেস করলো আমার ছেলের সাথে এমন কাজ কে করেছে। তিনি বললেন তোর ছেলের শাশুড়ি। শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম, মানুষ এতটা নিষ্ঠুর। তোর বাবা আবার জিজ্ঞেস করলো তাহলে চুল আর জামা কোথায় পেল তারা? তখন তিনি বললেন তোরা মেয়েটাকে ভুল বুঝিস না, আর মেয়েটি তোর ছেলের মতোই কালো জাদুতে আসক্ত হয়ে গেছে। তার মা তাকে পুরো নিজের বশে নিয়ে এসেছে। মেয়েটি সত্যিই তোর ছেলেকে ভালোবাসতো। তোর ছেলের জামা আর চুল ওই মেয়েটি নিয়ে গিয়েছিল, আর অনেক কিছুই মেয়েটির কাছে ছিল, তার মা সব ফেলে দিয়েছে। এগুলো থাকার কারণে কাজটি খুব সহজে করাও গিয়েছে। ছেলের কাছেও মেয়েটির চুল আছে, ছেলের মানি ব্যাগে। জিনটি তোর ছেলেকে মারার জন্য ওই মেয়ের রূপ নিয়ে আসতো। লোকটি নিমিষেই এসব কথা বলে হারিয়ে যায়। তখন কবিরাজ বলে ওটা একটা জিন ছিল যেটা কবিরাজের সাথে থাকে। এগুলো শোনার পর সবাই একদম চুপ হয়ে যায়, কেউ কোনো কথা বলে না। কবিরাজ তার কাজ শেষ করে তাকে একটা তাবিজ দেয় আর 2 মাস গরুর মাংস খেতে বারণ করে। তাকে
হাদিয়া দিতে গেলে মুচকি হাসি দিয়ে বলে, লাগবে না, আমি কাজটা করতাম না, বাদ দিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু আমার বন্ধুর নাতি, এই জন্যই করেছি। এই বলে কবিরাজ চলে যায় আর তোকে দেখে রাখতে বলে। মায়ের মুখ থেকে এগুলো শুনে আমি ভাবি, আমায় পছন্দ ছিল না, ভালো কথা, কিন্তু এগুলো করে আমাদের বিচ্ছেদ ঘটানোর খুবই কি দরকার ছিল? এগুলোর তো কোনো প্রমাণ থাকে না, তাই কোনো রকম অভিযোগও কারো কাছে করা যায় না। আমার বাবা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর কালো জাদু করতে চেয়েছিলেন, কিন্তু মা বলেন, কি দরকার, যেটা ওরা করেছে আমরাও যদি তাই করি, আমার ছেলে তো বেঁচেই গিয়েছে, এটা মহাপাপ। আল্লাহ আমাদের মাফ করুন, কেউ যদি পাপ করে থাকে তাকেও মাফ করুন। আসলে আমরা জেনে শুনে কেন পাপ করব? কালো জাদু কি জিনিস আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এই কাজ কেউ করবেন না, খুবই খারাপ কাজ। আমি এখনো অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। অসুস্থ অবস্থায় লিখলাম, সিলেক্ট হলে জানাবেন, আর লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আশা করছি আমাদের এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো